আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশিষ্ট কিছু ব্যক্তির কথা শুনেন। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আসলে যারাই কথা বলতেছে আসলে তাদের কোনো এই পর্যন্ত আমার জানা শর্তে তাদের কোনো দুর্বলতা আমি পাই নাই। তাদের বক্তব্যগুলো আপনারা শুনেন, শুনলে হয়তোবা ভালো লাগবে। আসলে তারা এই অন্তিম সময় বা খারাপ অবস্থার সময় যে কথা বলতে পারতেছে মিডিয়াতে বা আমরাও আপনাদেরকে দেখাচ্ছি, আসলে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের ইনশাআল্লাহ উপকার হবে এবং আশা করি ভালো হবে। মারতো। এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করছে, নারীদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এমন অনেকে আছেন। আমার কালকে একদিন মনে হলো যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল, আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কত বাংলাদেশকে হত্যা করেছে। আমাদের একটা স্টাডি হওয়া দরকার। আমি যতটুকু ধারণা করতে পারি, স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা পরিমাণ হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে। কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ তার কম পক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে। আমরা যখন পাকিস্তানের শাসনাধীন ছিলাম, অত্যন্ত যন্ত্রণা শাসন ছিল, নানাভাবে তারা শোষণ করেছে, সবাই জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্র পত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সে চাকরি করছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তাতে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে স্বার্থের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কোন সৎ প্রতিবেশী পরিচয় রাখতে পারে। কদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে এলেন, তিনিও এখানে বললেন তিনি ফিরে যাওয়ার পরেও আপনি খেয়াল করেছেন কুড়িগ্রাম লালমনিরহাট সীমান্তে সেখানে আবারও সেখানে হত্যা হয়েছে। শুধুমাত্র 23 সালে 30 জনের বেশি বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে। গত 7 বছরে 220 জনের মতো বাংলাদেশিদেরকে বিএসএফ এর হাতে, ভারতের সীমান্ত রক্ষীর হাতে এটা হত্যা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি সীমান্তের বাইরে পৃথিবীর আর কোন সীমান্ত এত ভয়ঙ্কর সীমান্ত নয়, আর কোন সীমান্ত তো প্রাণঘাতী নয়, আর কোন সীমান্তে পাশের দেশের জনগণকে, নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষকে ঠান্ডা মাথায় এরকম হত্যার কোন ঘটনা সারা দুনিয়া কিন্তু দেখছে না। কিন্তু এটা যখন ঘটছে, প্রতিদিন আমরা বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে, বলছে না এটা সর্বোচ্চ শিখরে। এটা বলে শেষ করেনি, বলছে কি ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। আমি মাঝখানে আরেকটা প্রোগ্রামে বলেছিলাম, মনে হয় এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিন বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করে তাদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় শোধ করতে হচ্ছে। খুবই লজ্জার, খুবই অপমানে বিজেপি সদস্য হত্যা হচ্ছেন, তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় নাই। আমার এখানে লাশ ফেরত পাবো কিনা এটার জন্য পতাকা বৈঠক হয়, শুধুমাত্র লাশ ফেরত পাওয়ার জন্য।
লজ্জার, দুঃখের এবং অবমাননার বিষয়। এবং কাঁটাতারের বেড়া, ইতিমধ্যে আমি বহুবার বলেছি, আমেরিকা এবং ফিলিস্তিন ইসরায়েলে কাঁটাতারের বেড়া যুক্ত করলেও এত বড় কাঁটাতারের বেড়া হবে না যেটা ভারত দিয়েছে। ওখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, ওখানে কোনো মানবিক সংকট হলে পাশের বাড়িতে আশ্রয় নেবেন ভারতের মানুষ, অথবা বাংলাদেশের মানুষ ভারতে যে এর কোনো সুযোগ এ পর্যন্ত। তারপরে আমাকে বলতে হচ্ছে যে আমাদের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে। আমরা যখন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ঢাকায় যখন সংবাদ দেই, তখন বলতে হতো সীমান্তার মানুষকে তারা হত্যা করছে। খুবই দুর্ভাগ্যজনক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিজেপি এবং তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করি না। সীমান্তে বিরাট একটা জানমালের গুরুতর নিরাপত্তা, যারা সীমান্ত অঞ্চলে তারা বুঝবে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে ভারত এইভাবেই চলবে, বাংলাদেশকে এইভাবেই চলবে। সুতরাং এখানে এই চলার জন্য এবং বাস্তবে আপনি খেয়াল করবেন যে ভারত এটা করতে চেয়ে এই দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে ভারতের এখন আর কোন সুসম্পর্কটা নাই। ভারতের সুযোগ ছিল যে অঞ্চলে ভারতের যে জনসংখ্যা, অর্থনীতি, তাদের যে ব্যাপ্তি, ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে প্রায় ধরুন 200 কোটি যে মানুষ বা তার বেশি একটা স্বাভাবিক নেতৃত্ব গ্রহণ করা, উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত প্রত্যেকের পেছনে লাগতে যে, প্রত্যেকের পেছনে কাঠি দিতে যে আজকে তারা সবাইকে একটা বৈরী জায়গায় আজকে তারা ঠেলে দিয়েছে। এটাই বাস্তব। আবারও 26 সালে যখন ফারাক্কা নিয়ে আলোচনা আসবে, কথা হবে, তখন আমরা পুরা বেসিনের উপরে শেয়ার কোনো জন্য দাবি করি, কারণ দাবি করতে পারি নাই, আমরা তো চুক্তি সই করি। যেরকম করে হাসান কাইম বললেন ভাটির দেশগুলো তাদের অধিকারের জন্য কথা বলবার কথা ছিল, সেই কথা আমাদের সরকার কখনো বলেনি। ফলে দাঁড়িয়েছে এই পানির উপরে আমাদের অধিকার আছে এটা বলাই প্রায় ছেড়ে দিয়েছে। এরকম একটা সরকার ক্ষমতায় আছে যারা সরকারে থাকার জন্য যাচ্ছে তাই করবে, এবং এটাও আমরা সবাই বুঝি যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় আছে তারা এর বাইরে কিছু করবে না। মানে একেবারে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে ভারত আমাদের পক্ষে আছে তাই ক্ষমতায় আছে, ভারত পক্ষে আছে তাই আমেরিকার মতো শক্তিকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি, সেই জন্যই আমরা নির্বাচন করতে পারছি। নির্বাচন তো আর নির্বাচন নয়, সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে। এখন এই সব কিছু মিলে ঐক্যবদ্ধ ভাবে সেই রকম একটা প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব। মঞ্চ থেকে বলছেন অবশ্যই সম্ভব, তার মঞ্চ থেকে সবাই বলছেন না। মানুষের জীবন জীবিকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। গুরুত্বপূর্ণ এই জন্য এই দেশের আরেকজন মহান নেতা যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে করেছেন, এবং বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন। সেই মরণান্তের থেকে বসেন এই দিন তার যে স্বভাবজাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দেশকে রক্ষা করা, এই দেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করা, এই প্রশ্নে জনগণকে সংগঠিত করে তিনি ফারাক্কা মার্চ করেছিলেন। এই মার্চের মূল লক্ষ্য ছিল, তিনি জানতেন এই মার্চ করে ফারাক্কাবাদকে ভেঙে দেওয়া যাবে না, এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে, এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন
এটা সত্যিকার আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিণত হয়েছিল। আপনার বক্তারা সবাই পড়েছে, আপনারা সবাই জানেন এই গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছে। এই সেই চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের আমলে এই কাজটি শুরু করেছে। তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল। পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এই পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনক ভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেন। এটা খুব স্বাভাবিক ছিল, এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করে। পরিবর্তন হওয়ার পরে আব্দুল হামিদ কাশামানি যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, মাঠ করলেন, তখন তৎকালীন সরকার জনগণের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা, যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা, সেখান থেকে তিনি 1971 সালেও সাথে যুক্ত প্রস্তাব করেছেন। সেই কারণেই আবার এই ফারাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার। সেই সরকার উদ্যোগ গ্রহণ করেই তখন সেটা একদিকে অনাবাসনের এই ফারাক্কা মাঠ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলতে পারে, এবং সেটা তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়েছিল রাষ্ট্রগুলো সেখানেও উত্থাপিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল পানির ন্যায্য হিস্সা বাংলাদেশে দেওয়ার জন্য, এবং তখন সেটাকে জাতিসংঘেও স্থাপন করেছিলেন ন্যায্য পানির হিস্সা। বন্ধুগণ, এই বিষয়টা আমাদের নতুন নয়। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতা তাদের পরীক্ষার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ প্রকাশ করছি। তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় পরিবেশী করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছে না। তিস্তা নদীর পানি আপনার সবাই জানেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, করে করে কিন্তু সরকার এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার যারা আছে, সরকার যে সরকার আছে সেই সরকার পুরোপুরি ভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সেই প্রকৃত স্ট্যান্ড নেওয়া, এই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে, কারণ তাদের কাছে আমরা এই বিষয়টা আলোচনা করেছেন, আমি সে আলোচনা করতে চাই না। আমি যে কথাটা বলতে চাই সেটা মূল কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলছি। গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দলগুলো, এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন, আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যা মামলায় সাজাই তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে আপনার 26 জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র 3 দিনে 27,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে এখনো সেই
নির্যাতন নিপীড়ন চলছে, আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে তারা তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তা সমস্যার সমাধান হবে কি করে, অরণ্য নদীর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তাদের দখলদারিত্ব হয়ে গেছে। তারা বেশ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচনে তারা করে না। নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিদস পরাজয় হবে, নিশ্চিন্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে রাখে। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন এটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা মিথ্য। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে, মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার প্রকৃতন নয়, তাদের একটা মাত্র উদ্দেশ্য এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন, তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা, তারা সেগুলো তারা করতে পারবে। হাসান মাহমুদ, যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো, সারা দেশের মানুষ হাসানোর দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন জন সম্পর্কে কটূক্তি করা, কথা বলা, এটাই তার দায়িত্ব। এর আগে তথ্য মন্ত্রণালয় ছিল, সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া, যাতে করে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। এখনো তিনি মন্ত্রী, কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব, সেটা তো তিনি করেন না। ফলে তাকে নানান ভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন। এই জন্য বিভিন্ন ভাবে নেতৃবৃন্দ সম্পর্কে, জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানা ভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই 15 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোন পররাষ্ট্র মন্ত্রীর কাজ করেন না, যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা। এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে, কারণ এই ভারতের সাথে। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নেই, কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে, আমরা আছি। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকাকে দরকার। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্র নীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কার ভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা, এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি। 54 বছরে এসে রাজনৈতিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি। বাংলাদেশের মানুষকে আজকে মৌলানা ভাসানী যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা, এই দেশের মানুষের অধিকার, এই দেশের সকল প্রাণের অধিকার এবং হক নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলেছেন, সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার আলোচিত হতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন চীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনে অতীতের অস্থির পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। তিনি কিভাবে জানতেন যুক্তরাষ্ট্রের অবস্থান? এখনো আগের জায়গা। ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। এটা বলার তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। ওনারা আশা করেছিল কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। থ্যাংক ইউ।